কি আসতেছে না কেন তামান্না? আচ্ছা, ওর জয়েনিং এ প্রবলেম দেখাইতেছিল। আমরা হচ্ছে গত ক্লাসে বলছিলাম যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে সেইটার অনেকগুলো উদাহরণ দিব, দেন ঘর্ষণ বলের মান কত, সেটা কোন সিচুয়েশনে কিভাবে বের করা যায় সেটা নিয়ে কাজ করব। তো চলো এখন হচ্ছে আমরা দেখে আসি যে ডিরেকশন আমরা মনে হয় 5টা টাইপ পর্যন্ত দেখছিলাম। তো আজকে হচ্ছে ঘর্ষণ বলের ডিরেকশন 6 নম্বর টাইপ লিখতে পারো, সেটা দেখো যে কেস 6 অথবা টাইপ 6 বা কেস 6 মেবি ছিল। ঠিক আছে, কেস দেই। অনেকগুলো কেস দেখাইছিলাম, তো এখন একটা কেস দিলাম, সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা দেয়াল, হ্যাঁ। তো দেয়ালের উপর তুমি একটা বস্তু রাখছো, ঠিক আছে, এবং এই বস্তুটার উপর আরেকটা বস্তু রাখছো, ঠিক আছে। কিন্তু এই যে তলটা, এই যে এখানে আমরা বললাম দিলাম যে এটা মসৃণ না, অর্থাৎ এটার মধ্যে হচ্ছে কিছু ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল আছে এখানে, হ্যাঁ। তো তার মানে এই বস্তুটা যদি এই বস্তুর উপর থেকে নিচে নামার চেষ্টা করে, তাহলে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। তো এখন যদি ঘর্ষণ বল কাজ করে, একটা জিনিস চিন্তা করো, তুমি কোনো সুপার গ্লু দিয়ে এই দুইটা বস্তুকে কানেক্ট করো নাই, দেয়ালের সাথে কানেক্ট করে নাই, জাস্ট দুইটা বস্তু কি করলা, একটা বস্তুর উপর আরেকটা বস্তু রাখলা, রাইখা কি করলা, দেয়ালের সাথে একটু রেখে তারপর ছেড়ে দিলা। যখন ছেড়ে দিতেছো তখন আসলে এই বস্তুটা জি ত্বরণে কাজ করতেছে, জি ইকুয়াল টু 9.8 নিচে কাজ করতেছে, আবার এই বস্তুটাও কিন্তু নিচে কাজ করতেছে। তো তারা আসলে দুইজনে একসাথে নিচে নামা শুরু করবে। তো তখন যদি কোশ্চেন করা হয় যে এইখানে ঘর্ষণ বল কাজ করে কিনা, তো সিচুয়েশনটা কি আসবে, অ্যান্সার হচ্ছে এইখানে, মানে এই বস্তু আর এই বস্তুর মধ্যে কোনো প্রকার ঘর্ষণ বল কাজ করেনি। তো যদি আমি বলছিলাম যে ঘর্ষণ বল বলতে আসলে এখানে যেটা বুঝাইতেছে যে আমরা এখনো ইন্ট্রোডিউস করি নাই, তাও জাস্ট বলে দিলাম যে এখানে সামথিং একটা মিউ কাজ করে। এই মিউ এর পরিচয় কি, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আপাতভাবে জাস্ট লিখে রাখো যে আমরা এটাকে নাম দেব হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো বলে দিলাম যে দুইটা তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এবং এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে নট ইকুয়াল টু জিরো না মানে হচ্ছে যদি এই বস্তুটা এই বস্তুটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে ঘর্ষণ বল কাজ করবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখন কি ঘর্ষণ বল কাজ করতেছে কিনা, অ্যান্সার হচ্ছে ঘর্ষণ বল কাজ করে না। এই ইয়াকে অ্যাডমিট করছে না, কেউ একটু ইয়া করে দাও তো, আমার নাকি বলো যে অন্য কোনো আইডি দিয়ে বা লগ আউট করে জয়েন দিতে, ওকে শুধু জয়েনিং দেখাইতেছে, অ্যাডমিট করতেছে না, একটু মেসেজে বললে তো, ঠিক আছে, যে অন্য কোনো আইডি দিয়ে বা লগ আউট করে তারপরে জয়েন দিতে, কেন জানি জয়েন নিচ্ছে না, ঠিক আছে। চিত্রটার দেয়ালটা কি খাড়া, আই মিন ওয়াই বরাবর, হ্যাঁ এই যে ওয়াই বরাবর দেয়াল, দেয়ালের উপর দুইটা বস্তু রাইখা দিলা, রাখার পর ছাইরা দিলা, ছাইরা দেওয়ার সময় দুইজন নিচে নামতেছে, তখন ঘর্ষণ বল কাজ করতেছে কিনা, অ্যান্সারটা হচ্ছে যে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে জিরো। কারণ কথা হচ্ছে যে কেন জিরো, কারণ আমরা ঘর্ষণ বলের বেসিক একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যখন একটা বস্তু আরেকটা মানে একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর রাখবা, তো যখনই গতিশীল করার চেষ্টা করবা তখনই বাধা পাবা। সেই বাধাটাকে বলছিলাম যে অনেকগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল বন্ড সৃষ্টি হয়, সেই বন্ড গুলার কারণে বন্ড গুলাকে ভাঙতে এক ধরনের বাধার সম্মুখীন হইতে হয়, যাকে আমরা বলছিলাম যে একটা মানে আপাতত দৃষ্টিতে নাম দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন ফোর্সের ডেফিনেশন কিন্তু আমরা একটা জিনিস বারবার বলছিলাম যে তার মধ্যে নরমাল রিয়েকশন বলতে কিছু জিনিস কাজ করা লাগবে। তো এখন কথা হচ্ছে নরমাল রিয়েকশন কিভাবে কাজ করে, বলছিলাম যে তার জন্য অবশ্যই দুইটা তল যেই তলে মিলিত হয়েছে অবশ্যই কি করা লাগবে, একজন আরেকজনের উপর বল প্রয়োগ করা লাগবে। যদি বল প্রয়োগ না করে তখন কোনো প্রকার কি কাজ করবে না, নরমাল রিয়েকশন কাজ করবে না। এখন উলম্ব প্রতিক্রিয়া, নরমাল রিয়েকশন মানে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, তো উলম্ব প্রতিক্রিয়া যদি কাজ না করে সেখানে ঘর্ষণ বলের মানটা জিরো আসবে। সেই সিনারিটা হচ্ছে এটা, যেহেতু এখানে তুমি রাখতেছো এ আর এই বস্তুকে জাস্ট তুমি টাচ করে রাখা দিছো, কিন্তু এই বস্তুটা এই বস্তুর উপর কোনো প্রকার ফোর্স কাজ করতেছে না, কারণ ত্বরণ হচ্ছে নিচের দিকে। যার কারণে এইখানে আসলে নরমাল রিয়েকশন বা উলম্ব প্রতিক্রিয়া নাই।
নর্মাল রিঅ্যাকশন সেটার মান হচ্ছে 0। সো একটা জিনিস খেয়াল করবা, দাঁড়াও দুইজন জয়েন দিয়ে নেই। এই যে তামান্নার আজকে প্রবলেম হইতেছে, কেন জানি জয়েন করতে পারতেছে না। ঠিক আছে, জয়েন হয়েছে, হ্যাঁ মাত্র জয়েন হয়েছে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই সিচুয়েশনে কোনো প্রকার নর্মাল রিঅ্যাকশন নাই। নর্মাল রিঅ্যাকশন বলতে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই বস্তুটাকে যদি কোনো বল প্রয়োগ করতো, সেই বস্তুটাও তাকে একটা উলম্ব প্রতিক্রিয়া দিবে, সেইটাকে বলা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। আমরা বেসিক এটাই বলছিলাম যে নর্মাল রিঅ্যাকশন যদি অ্যাক্ট না করে তাহলে কোনো ঘর্ষণ বল থাকবে না। যেহেতু নর্মাল রিঅ্যাকশন 0, এই কারণে এই সিচুয়েশনে আসলে কোনো প্রকার ফ্রিকশন ফোর্স থাকবে না, অর্থাৎ এটার মানও 0। সো এই কেসটা যদি চলে যায়, আমরা এর পরের কেসটাও দেখবো। সবাই বুঝছো আশা করি। সো এইটা থেকে ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন আসছে, এইটা যদি কেসটা বুঝো যে নর্মাল রিঅ্যাকশন থাকা উচিত, তাহলে তোমরা হচ্ছে ওই ঢাকা ভার্সিটির কোশ্চেনটা যখন আমরা যদি কোনো কারণে কোনো সময় আমরা হচ্ছে সলভ করি, মনে থাকলে আমি কইরা দিব কোশ্চেনটা। তো কোশ্চেনটার মধ্যে হচ্ছে ওইখানে নর্মাল রিঅ্যাকশনটা 0 ছিল না, সেম সিনারিও ছিল, দুইটাই নিচে নামতা ছিল, কিন্তু নর্মাল রিঅ্যাকশনটা 0 ছিল না। সেখানে মূলত কি করা হয়েছিল, বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়েছিল। তো সেই বলটার কারণে তোমার এই রিঅ্যাকশনটা 0 আসবে না। আমি বারবার বলতেছি নর্মাল রিঅ্যাকশনের চাইলে বাংলা লিখে রাখো উলম্ব প্রতিক্রিয়া। এইটা নিয়ে আমরা কাজ করব, অবশ্যই কাজ করব। ঠিক আছে, ক্লিয়ার? সো এখন যদি এটাতে যায়, আমরা হচ্ছে পরের ইয়াটা দেখতে পারি। আচ্ছা আচ্ছা, আপাতত আমি হচ্ছে আর কেসগুলো দেখাবো না, ওই কেসগুলো আসলে আরো বড় কেস, তো সেগুলা করতে গেলে আমাদের অনেক সময় চলে যেতেছে। আমরা এখন হচ্ছে ডিরেকশন হয়েছে, এখন হচ্ছে ঘর্ষণ বলের মান বের করার চেষ্টা করব। তো কিভাবে মান বের করা যায়, 9-10 একটা সূত্র মুখস্থ করছিলাম, আমরা হচ্ছে এটাকে একটু মডিফাই করব। তো সেই মডিফাই করতে থেকে লেখো, তাহলে উপরে লেখো যে ঘর্ষণ বল নির্ভর করে, ঘর্ষণ বল নির্ভর করে, ঘর্ষণ বল নির্ভর করে, টপিকটা কি দেওয়া যায়, বস্তু না উপাদান দাও। সো ঘর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে? বাবা স্ক্রিন ঘোলা হয়ে গেছে ভাই, অনেক বেশি খোলা দেখাচ্ছে। এখন এবার ঠিক আছে। মেবি মুভ হয়ে গেছিল এই জন্য। ঠিক আছে ঠিক আছে, তো আমি দেখো এটা একটু না মানে একটু পেঁচায় লিখছি, একটা কারণে লিখছি। মানে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, এটা যদি লিখি তাহলে আমরা আগে থেকেই সিউরিটি দিয়ে দিলাম যে তারা নির্ভর করে। বাট আমরা হচ্ছে 3টা জিনিস নিয়ে আসবো যারা ঘর্ষণ বলের মান কত হবে সেটার উপর, মানে সেটার মান এই 3টা জিনিসের উপর নির্ভর করতে পারে। তো এর মধ্যে দেখবা যে 2টা কেস করতে পারে, মানে 3টাই করতে পারে বলে তোমাদের কাছে মনে হবে, বাট আমরা হচ্ছে আস্তে আস্তে 2টা কেস বাদ দিয়ে দেন হচ্ছে আগাবো। তো এই জন্য আজকে আমি মূলত এখানে যেটা লিখলাম যে ঘর্ষণ বল নির্ভর করে এমন 3টি উপাদান হতে পারে। হতে পারে মানে যে হবেই গ্যারান্টি এরকম না, আমরা জাস্ট আপাত দৃষ্টিতে 3টা জিনিস লিখি, দেন ডিসিশন নিব যে এটা হবে কি হবে না। আবার বইলো না যে তুমি যা বলবো যে আমাদের প্রাইভেটের স্যার বলছে যে ঘর্ষণ বল 3টা জিনিসের উপর নির্ভর করে না, এইভাবে বলা যাবে না। আমাদের বললাম যে বেসিক লজিকে 3টা জিনিসের উপর নির্ভর করে বলে মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি দেখি যে কি। তো প্রথমে যেটা আমরা বলতে পারি যে 1 নাম্বারটা সেটা সেটা বলতে পারি যে সারফেসের নেচারের উপর, অর্থাৎ 2টা তল যে মিলিত হবে সেই তলগুলা কি বেশি মসৃণ, কম মসৃণ, না একেবারেই মানে একেবারেই অমসৃণ এরকম, মানে তারপরে আবার হচ্ছে যে এটা কি একেবারে সলিড বস্তু না হালকা একটু লিকুইড টাইপ, মানে আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে যদি একটা জিনিসের উপর নির্ভর করতে পারে সেটা হচ্ছে সারফেসের নেচার।
অর্থাৎ কোন বস্তু কোন উপাদান সেটার উপর ডিপেন্ড করে ঘর্ষণ বল চেঞ্জ হতে পারে। হ্যাঁ, লজিক্যাল, এটা লিখলাম। মানে এখনো দাবিদার, এখনো সিউরিটি দেনি, বাট এটা মনে হইতেছে যে এটা কাজ করতে পারে। সেকেন্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সারফেস নেচার, মানে হচ্ছে প্রকৃতি বুঝাইলাম। নেচার মানে হচ্ছে প্রকৃতি, অর্থাৎ এটা কোন পদার্থ, এটা কি বেশি মসৃণ না অমসৃণ, এটা বুঝাইতেছে প্রকৃতি দিয়া। দেন আরেকটা বলতে পারি যে সারফেস এরিয়া। সারফেস এরিয়াটা কিরকম, যে আমি ধরে নিলাম হচ্ছে, ধরো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম, যে ধরে নিলাম যে এইটার ভর যা, এইটার ভরও তাই। তাহলে আমি যদি এই বস্তুটাকে সামনে নেওয়ার চেষ্টা করি, তখন যেরকম বাধা পাবো, এই বস্তুটাকে সামনে নেওয়ার সময় তার চেয়ে কম বাধা পাবো। আমাদের কাছে এটা মনে হইতে পারে। তো আমরা দেখবো যে এটা সত্যি কিনা। আমরা জাস্ট আপাতত বলি আর কি। ধরো কি বললাম যে দুইজনের ভর সেম হওয়ার পরেও দেখো, এটা যখন সামনে যাইতেছে, এইটা কিন্তু পুরো এরিয়াটা দিয়ে কি করতেছে, বোর্ডটাকে টাচ করতেছে। বাট যখন এই বস্তুটাকে সামনে নিতেছি, তখন কিন্তু পুরো এরিয়া না, জাস্ট নিচের এতটুকু এরিয়া। তো আমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ, এরিয়াটা যত বড় হবে বাধার অ্যামাউন্টটা তত বাড়তে পারে। তাহলে আমাদের সেকেন্ড দাবিদার, প্রথম দাবিদার হচ্ছে সারফেস নেচার, আমরা প্রেডিক্ট করলাম যেটা হইতে পারে। সেকেন্ড হচ্ছে সারফেস এরিয়া, অর্থাৎ সেম ভর রাখার পর যদি একটা বস্তুর এরিয়াটা বা প্রস্থ মানে ক্ষেত্রফলটা বেশি হয়, তাহলে ঘর্ষণ বলটা বেশি হবে। অর্থাৎ দুইজনের ভর সেম, কিন্তু আমি যদি সামনে নেওয়ার চেষ্টা করি, এইখানে ঘর্ষণ বল কম হবে আর এইখানে ঘর্ষণ বল বেশি হবে। এইটা প্রেডিক্ট করলাম, এটা অনেকে রাজি হইতে পারো। তো আমিও রাজি হয়েছিলাম, সেই হিসেবে আমরা জাস্ট দাবিদারে নিয়ে আসলাম। থার্ড যেটা কেস, সেটা হচ্ছে নর্মাল রিয়েকশনের উপর ডিপেন্ড করে। নর্মাল রিয়েকশন। সো নর্মাল রিয়েকশনটা কি, আবার তোমাদের সুবিধার্থের জন্য বলে দেই, যদিও তোমরা ভিডিওটা দেখে থাকো অলরেডি জানবা। সেটা হচ্ছে যদি একটা বস্তুর উপর আরেকটা বস্তু রাখো, তাহলে এই বস্তুর নিচে দেখো এমজি কাজ করবে, তখন এমজি কাজের বিপরীতে সে একটা রিয়েকশন দেবে, সেটা হবে দাঁড়াবে এমজি। সেই এমজিটাকে আর বলি, আর নিচের এমজিটাকে হচ্ছে ডাব্লিউ বলি। তো আরটাকে আমরা বলি হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। তো এই উলম্ব প্রতিক্রিয়া কি হয়, যে যেই দুইটা তলের সাথে তুমি কি করবা, স্পর্শ করবে, তখন ওই স্পর্শর বরাবর কি লম্ব ভাবে কাজ করে, এই জন্য হচ্ছে নর্মাল বলা আছে। নর্মাল মানে হচ্ছে উলম্ব, আর রিয়েকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া। সো এই তিনজন ছাড়া আর কেউ আর কোনো কিছুর উপর মনে হয় না ঘর্ষণ নির্ভর করতে পারে। তুমি দেখো সবগুলো কেস দেখো, নেচারের মধ্যে মসৃণ অমসৃণ চলে আসবো, কোন উপাদান সেটা চলে আসলো। সারফেস এরিয়া মানে হচ্ছে একই ভর রাখার পর কোনটা চ্যাপ্টা কোনটা হচ্ছে চিকন বা গোলাকার, এইগুলোর উপর আইসা পড়লো। থার্ড হচ্ছে নর্মাল রিয়েকশন। সো এই তিনজন ছাড়া এমন কিছু নাই যেটা আসলে তুমি নিয়ে এসে বলতে পারবে যে তার উপর ঘর্ষণ বল ডিপেন্ড করতে পারে। সো ওকে, ঠিক আছে। কিন্তু এই তিনটার মধ্যে আসলে আমরা হচ্ছে একে একে অনেকগুলা কেস বাদ দিয়ে দেখবো যে কোনটাকে রাখা যাইতে পারে। ফার্স্ট কথা হচ্ছে সারফেস নেচার। এটার উপর আসলেই ঘর্ষণ বল নির্ভর করে। কিন্তু ঘর্ষণ বল যদি এটার উপর নির্ভর করে, আমরা আমাদের সময় যেই ম্যাথ গুলা করবো আমাদের এই ইন্টারমিডিয়েটে, সেইখানে সাধারণত মসৃণ অমসৃণ বইলা দুইটা বস্তুকে আলাদা করব না। অর্থাৎ সবাইকে মানে যতবার আমি ঘর্ষণ বলের পরীক্ষা করব, সেম সারফেস বা সেম জিনিস ধরে নিব। অর্থাৎ এখানে আমি সারফেসের নেচারটা, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতে জন্য ঘর্ষণ বল নিয়ে কাজ করব, মানে সেটাকে আর কখনো চেঞ্জ করতে চাইতেছি না। তো সেটাকে যদি চেঞ্জ না করি, তাহলে এইটাকে এখানে রাখার কোনো মানেই হয় না। কারণ আমরা যেই নেচারটা নিব, একটা নেচার নিয়ে হচ্ছে সব কাজ করব। তখন কোনো কোশ্চেন থাকবে না যে নেচারের কারণে চেঞ্জ হয়েছে কিনা, যে দুইটা কঠিন বস্তু না একটু কঠিন হচ্ছে একটু নরম বস্তু, এরকম কোনো কোশ্চেনই আসবে না। মসৃণ অমসৃণ এরকম কোনো কোশ্চেনই আসবে না। কোশ্চেনটা তাহলে দাঁড়াইতেছে যে সারফেস নেচারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করব না। তো এটাকে যেহেতু চেঞ্জ করব না, তাহলে আমাকে এখানে ওই ফ্রিকশনের ইকুয়েশনে একে রাখার দরকার নেই। তাহলে আমি ইকুয়েশনে এইটাকে বাদ দিয়ে দিব, মানে বাদ দিয়ে দিব বলবো, অবশ্যই ডিপেন্ড করে, কিন্তু এটার উপর ডিপেন্ড করে আমি ফর্মুলাটা আনবো না। কারণ আমরা সাধারণত নেচারটাকে সবসময় সেম নেচারে কাজ করব ঘর্ষণ বলের জন্য। তো যেহেতু চেঞ্জ করতেছি না, তাহলে এটাকে কাউন্ট করার দরকার নেই ইকুয়েশন বের করার সময়। সেকেন্ডটা দেখো, সেটা হচ্ছে সারফেস এরিয়া। এখন তোমরা দেখবা যে ওই মিটিং এর মধ্যে রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে? দেখো রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে, সবাই পাও কিনা একটু দেখো তো। হ্যাঁ, দেখবা যে হ্যাঁ, এই যে আসমা মোর্শেদে রেইজ হ্যান্ড করছে, ঠিক আছে? আমি তোমাদের একটা কোশ্চেন করি, যে এই যে দুইটা কেসে
এর ভর 1 কেজি, এর ভর 1 কেজি, দুইটাকে আমি এই বোর্ডের উপর দিয়ে সামনে নেওয়ার চেষ্টা করব। সো কে কে মনে করো যে ডাস্টারের উপর ঘর্ষণ বলটা বেশি কাজ করবে আর এই মার্কারের উপর ঘর্ষণ বলটা কম কাজ করবে, শর্ত কি দুইজনের ভর সেম? কে কে মনে করো, হাত তোলো, মানে রেইজ হ্যান্ড বলে অপশন আছে, খুব দ্রুত দেখো এখানে কে কে মনে করো। এই যে তামান্না মনে করছে, আর কে? এই তোমরা রেইজ হ্যান্ডও করতে পারো না? আর কে কে মনে করে, না বাকিরা মনে করে না? হ্যালো, জাকিয়া মনে করে, আর কে মনে করে? জাকিয়া, তামান্না, আচ্ছা এই দুইজন মনে করে, ঠিক আছে। সো ফার্স্ট কথা হচ্ছে আমাদের বেসিকে এটাই বলে যে ধরো এই একটা বস্তু প্রচুর এরিয়া কানেকশন পাবে, তো আমরা যে বেসিকটা দিছিলাম সেটা বলছিলাম যে ঘর্ষণ বলটা সৃষ্টি হওয়ার সময় একটা তল আর একটা তলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের একেবারে সারফেসের মধ্যে যেহেতু স্মুথ থাকে না, তো সেখানে হচ্ছে একটা সারফেস এরিয়ার মধ্যে ইলেকট্রিক্যাল বন্ড, যেটা হচ্ছে রাবার টাইপের অর্থাৎ এক্সপেন্ড হইতে পারে, এরকম টাইপের বন্ড সৃষ্টি হয়। সো যদি তুমি সারফেস এরিয়াটা বড় করে দাও তাহলে অবশ্যই কিন্তু তুমি বড় কি পাইতেছো, বড় একটা এরিয়া পাইতেছো, যেই এরিয়ার কারণে হচ্ছে অনেক বেশি বন্ড তৈরি করা পসিবল। তাহলে তোমরা যারা হচ্ছে চিন্তা করো যে সারফেস এরিয়াটা কাজ করবে, একেবারে লজিক্যাল, কিন্তু এটার ভিতরে একটু ভুল আছে। এখন আমি জানি যে বাকি যারা হাত তোলো নাই তারা না বুঝে হাত তোলো নাই, আর যারা হাত তুলছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তারা যেটা লজিক্যালি হওয়া উচিত সেটাকে চিন্তা করছো, যে ভাইয়া সারফেস যত বড় হবে ওই যে ইলেকট্রিক্যাল বন্ড গুলা, যে একটার আরেকটার সাথে তলের মধ্যে যে ইলেকট্রিক্যাল বন্ড তৈরি হয় সেটার জন্য এরিয়া অনেক বাইরে গেল। সে এখন আমরা জানি একটা এই জিনিসটা, এই যে 2 নাম্বার কেসটাকে সিদ্ধ করার জন্য যে সারফেস এরিয়া ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না, এটা হচ্ছে করতো কিন্তু চেঞ্জ করবো না এই জন্য ক্রস দিছি, আর এটা করে না এই জন্য ক্রস দিছি, অর্থাৎ এটা আমলই আনবো না। কিন্তু এখন কোশ্চেন কেন এটা এরিয়া বাইরে গেল, তাহলে তো বন্ড বাইরে গেল। হ্যাঁ বন্ড বাইরে গেছে, কিন্তু বন্ডের আমি এই জন্য হচ্ছে দুইটা সিনারিও দেখাবো। সিনারিওর জন্য দেখো এই যে নিলাম, এটা হচ্ছে আমাদের ভূমি, খুব ভালো করে খেয়াল করবো, আমি হচ্ছে জাস্ট একটা তুলনা দেই, একেবারে ডিটেলস মনে রাখতে হবে এরকম না। ধরো এই হচ্ছে আমার একটা ব্লক, এটা হচ্ছে দিলাম হচ্ছে 2 কেজি, এইটাকে একটু মানে বাঁকায় রাখলাম, বাঁকায় রাখলে হবে এই যে এটাও হয়ে গেছে 2 কেজি। সো সেম দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, একটা ইটটাকে খাড়া রাখছি, ইটটাকে হচ্ছে শোয়ানো অবস্থায় রাখছি, তো দুইটার ভর 2 কেজি। তাহলে দুইজনের মতে হচ্ছে যে এইটাতে ঘর্ষণ বল বেশি হবে, এটাতে ঘর্ষণ বল কম হবে, কারণ এখানে এরিয়া বাইরে গেছে, এরিয়া অফ কন্ট্যাক্ট যেটা বলতে পারি, যে সারফেস এরিয়া দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছি, এরিয়াটা হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট, অর্থাৎ যেটুকু স্পর্শ করে এরিয়া অফ কন্ট্যাক্ট, অর্থাৎ স্পর্শ যদি করে সেটাকে বুঝাইতেছি। সো এটাকে এখন আমরা হচ্ছে একটু জুম করব। সো জুম যদি করি, খেয়াল করো এই যে দেখো দুইটা কেসি, এখানে ধরো এই জিনিসটাকে জুম করলাম, সো জুম করলে যে এখানে দাঁড়াবে অবশ্যই এই যে কার্ভ, আবার হচ্ছে নিচেও কি আসবে, কার্ভ আসবে। হ্যাঁ ধরো এইটুক দেখালাম হ্যাঁ আপাতত, আর এটাকে হচ্ছে অন্য একটা কালারে দেখাই, ধরো হচ্ছে সবুজ কালারে, সেখানে হচ্ছে দেখো যে বিশাল বড় এরিয়া, তো এইটাকে দেখো এতটুক কার্ভ, তারপরে এই হ্যাঁ। এখন ভাইয়া এখানের মধ্যে আমরা যদি বন্ড আঁকি, এই যে রাবার ব্যান্ড গুলা বা ইলেকট্রিক বন্ড যে সৃষ্টি হইতো সেগুলো দেখাইতেছি, ভাই এখানে মাত্র 2টা আঁকা যাইতেছে, এখানে 6টা আঁকা যাইতেছে, তাহলে এটাই বড় হওয়া উচিত। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, ইটটাকে যখন এই মানে উলম্ব অবস্থায় রাখতেছো, তখন এই যে এইগুলার উপরে দেখো, মানে এই বন্ড গুলার, এই যে বন্ড গুলা ধরো এই 2টা বন্ড দেখলাম, এই 2টা বন্ড ধরে এখানে কাজ করে, এদের উপরে দেখো খেয়াল করো কতগুলা কণা আছে, অনেকগুলা কণা আছে, এর উপরে কত আছে দেখো তো, অনেকগুলা কণা আছে। কিন্তু যখন এইখানে যাও দেখো এই যে বন্ড গুলা ধরো এই যে এটা হচ্ছে বন্ড, এই বন্ডের উপর দেখো কণার সংখ্যা এখানে যা, এখানে কিন্তু এখানে অনেক বেশি। সো যার কারণে আপাতভাবে কিন্তু এইখানের কণাগুলা ওই ইলেকট্রিক বন্ডের উপর যে পরিমাণ প্রেসার দিচ্ছে, এখানে কিন্তু আর বেশি প্রেসার দিতেছে। সো প্রেসার যত বেশি হয় এই বন্ড গুলা তত শক্তিশালী হয়। সো এই কারণে সারফেসে বাইরে যাওয়ার পরেও ধরো এই 6টার জন্য
প্রত্যেকটা বন্ডের এনার্জি যদি এক হয়, 6 দ্বারা গুণ দিলে ধরো সাপোজ 6 জুল পরিমাণ বন্ড এনার্জি আছে, কিন্তু এখানে দেখা গেছে এক একটার মানে 3 জুল করে। তো দুইটা মিলায়ও দেখো কত এসে পড়তেছে, 6 জুল এসে পড়তেছে। অর্থাৎ বেসিক্যালি সারফেস বড় হলে বন্ড এরিয়া অনেক বেড়ে যায়, বন্ড ফরমেশন অনেক বেড়ে যায়, কিন্তু ওই বন্ড গুলা শক্তিশালী হয় না। আর সারফেস যখন কমায় দাও ওই বন্ড গুলা শক্তিশালী হয়ে যায়। তো যার কারণে এইভাবেই করো ওইভাবেই করো, যদি ভর চেঞ্জ না করো, ভর চেঞ্জ না করো, আসলে কি করে না, তোমার ঘর্ষণ বলের মানও চেঞ্জ হয় না। তাহলে তোমরা খাতায় অবশ্যই লিখতে পারো যে সারফেস এরিয়ার উপরে আসলেই ঘর্ষণ বল ডিপেন্ড করে না। সারফেস এরিয়ার উপর আসলে কি করে না, ঘর্ষণ বল ডিপেন্ড করে না, শুধুমাত্র তার ভরের উপর ডিপেন্ড করে। ওই 2 কেজির একটা রডকে পিটায়া একটা বিশাল বড় সারফেসের কি বানায় ফেললা, একটা প্লেট বানায় ফেললা, বললা যে প্লেটের এখন ঘর্ষণ বল বেশি হবে না, ওই রডের অ্যান্সার আসবে যে দুইটার মধ্যেই সেম আসবে। কারণ ওই যে ওই বন্ডগুলোর উপরে অণুর সংখ্যা তো বাইরে যেতেছে, এগুলার ভর অনেক বাইরে যেতেছে, কিন্তু এখানে যখন সাহিত্য করতেছে ভর কমে যেতেছে, বন্ড বাইরে যেতেছে। তো বেসিক্যালি সেম হয়ে গেল। তো এইখান থেকে তাইলে আমরা বুঝতে পারলাম যে এই দুইজনকে নিয়ে মাথা ব্যথার দরকার নেই। এটা হচ্ছে জেনুইনলি বাদ, আর এটা হচ্ছে সঠিক, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করব না। তাহলে আমাদের রয়ে গেল জাস্ট নর্মাল রিয়েকশন। তো আমি বলছিলাম যে নর্মাল রিয়েকশনের বেসিক দেখাইছি এটা, কিন্তু তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা এখন যতগুলা কেস দেখাবো সবগুলা কেসে নর্মাল রিয়েকশন কিভাবে বের করতে হয় শিখাই দেবো। তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও হয়ে যাবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সময় এই বিষয়গুলো অনেক বেশি মানে গুরুত্ব থাকতে হয়, নর্মাল রিয়েকশন কিভাবে করতে হবে। তো আমি সবগুলা কেস বলে দিব যাতে তোমাদের কোনো প্রকার কোনো দিক দিয়ে কোনো কমতি না থাকতে পারে, ইনশাল্লাহ থাকবে না। তাহলে হচ্ছে আমরা ঘর্ষণ বল নির্ভর করে এমন 3টি উপাদান হতে পারতো, কিন্তু আপাত দৃষ্টিতে এই চ্যাপ্টারের জন্য এইটে চেঞ্জ করবো না, নেচারকে। দেন নেচার যদি চেঞ্জ না হয়, সারফেস এরিয়া তো নির্ভরই করে না, কখনোই সারফেস এরিয়া নির্ভর করবে না, যদি মাত্র তাদের ভরের উপর ডিপেন্ড করবে। আর তৃতীয় যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে নর্মাল রিয়েকশন। সো নর্মাল রিয়েকশনের উপর ডিপেন্ড করলে দেখো এখন আমরা হচ্ছে ফর্মুলা বের করবো ঘর্ষণ বলে। তো সবাই থাকো, দেখো আমি উপরে এগুলো মুছতে ফেললাম। তাহলে যেহেতু জাস্ট এটার উপর ডিপেন্ড করে 3 নাম্বারও বলার দরকার নাই, আমরা জাস্ট এই যে এটা রাখলাম। তাহলে এখন আমাকে যদি ঘর্ষণ বলের কোয়ান্টিটিভ ভ্যালু চাই, কোয়ান্টিটিভ মানে হচ্ছে পরিমাণগত ভ্যালু চাই, তো ঘর্ষণ বলকে চাইলে আমরা হচ্ছে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে পারি। এফ, বড় হাতের এফ মানে ফোর্স, আর ছোট হাতের এফ মানে হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন ফোর্স। সেটা সমানুপাতিক কার আসবে? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নর্মাল রিয়েকশন, আর ওই রিয়েকশনের নাম দিয়ে হচ্ছে আর। তাহলে এফ এস সমানুপাতিক আর, দেন এই এফটাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেইটাকে নাম দিয়ে হচ্ছে মিউ। ওই যে একটু আগে যে মিউ লিখছিলাম যে একটা ঘর্ষণ গুণাঙ্ক। তো এই যে গুণাঙ্ক কথায় থাকে বলতো, সবসময় সমানুপাতিকের কিছুতে থাকে। এই যে খেয়াল করো, এফ সমানুপাতিক আর এর থেকেই কিন্তু এই যে এফ ইকুয়াল টু মিউ আর চলে আসছে। সো 9-10 এই জিনিসটা তোমরা র্যান্ডমলি মুখস্থ করছিলা, আর আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা মুখস্থ না, এটা অ্যাকচুয়ালি তোমাকে ফিল করা যাইতে পারে। তো এর জন্য কিন্তু ঘর্ষণ বলের 10 মিনিটের পড়া আমাদের গত ক্লাসের 55 মিনিট, আর আজকের আধা ঘন্টা, 1.5 ঘন্টা লাগলো শুধু এখানে চলে আসতে, কিন্তু 9-10 আমরা ডিরেক্ট চলে আসছিলাম। আমাদের ইন্টারের বইয়েও ধরে নেয় যে এগুলো 9-10 তুমি ডিটেলস পড়ছো, এই জন্য ডিরেক্ট ফর্মুলা, কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলাতে যাইতে পারলাম না। তো আমাদের আসলে এটা বের করা গেল যে এফ ইকুয়াল টু মিউ আর। তো কিভাবে আসছে এই প্রসেসটা আশা করি সবাই বুঝার কথা, যে ঘর্ষণ বলের 3 জন দাবিদার ছিল, একজনকে চেঞ্জ করবো না, বাদ আরেকজন হচ্ছে আসলেই ডিপেন্ড করে না, সেই ক্ষেত্রটা কি। কিন্তু তোমরা যেটা প্রেডিক্ট করছিলা অতটুকু প্রেডিক্ট করাটাই স্বাভাবিক ছিল, যে তামান্না আর হচ্ছে জাকিয়া যেটা চিন্তা করছিল যে সারফেস এরিয়া বড় হলে, এখানে তোমাদের ভুল নাই, আমিও এটাই চিন্তা করছিলাম, কিন্তু পরবর্তীতে বই পড়তে যায় দেখলাম যে আসলে এখন এটাও কিন্তু লজিক্যাল যে ভর বাইরে গেলে বন্ড এনার্জি গুলার মান কমে যায়, তো সেই হিসেবে সরি বাইরে যায়। তো সেই হিসেবে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, ভরের উপর ডিপেন্ড করে। এটা থেকে এমসিকিউ আসছে কোনো না কোনো, একবার ভার্সিটিতে কোশ্চেন আসছিল অ্যাডমিশন টেস্টে, যে কিসের উপর ডিপেন্ড করে, তো অপশনে ছিল ভরের উপর ডিপেন্ড করে। সো সবাই অনেকেই দাঁড়াইছো নরমালি যে সারফেস এরিয়ার উপর, কিন্তু সারফেস উপর ডিপেন্ড করে না। এমন কথা হলো, তাহলে ভাই আপনি তো বললেন যে এই জিনিসগুলো আমাদের বইয়ে এত ডিটেলস নাই, তাহলে কিভাবে পারলো সবাই? আসলে জিনিসটা হচ্ছে আমরা যতবার ঘর্ষণ বল বের করব নর্মাল রিয়েকশন বের করি, তো তখন দেখা গেছে যে সারফেস বড় না ছোট এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো যেহেতু মাথা ব্যথা নাই, ওই ছোট ইটের ভর যদি 2 কেজি হলে যেরকম ঘর্ষণ বল বের করতেছো, একটা যদি বড় আকারের ইটের ভরও 2 কেজি হয়, অন্য উপাদানের হলো একই ঘর্ষণ বল বের করতেছো।
তো এইটাতে যারা অভ্যস্ত হয়ে যায় ভিতরে, তখন তারা চিন্তা করে যে আসলে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, ভরের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি তোমাদের আগেই বলে দিলাম যে কিভাবে কোন পয়েন্টে ভরের উপর ডিপেন্ড করে। দেন ওইখান থেকে 9-10 এর ফর্মুলাটা নিয়ে আসলাম। 9-10 এই ফর্মুলাটা কে কে পড়ো নাই বলো? সবাই পড়ছো। কিভাবে পড়ছিলা? যে ঘর্ষণ বল, এই যেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কিভাবে বের করা লাগে? এই আর হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। উলম্ব প্রতিক্রিয়াটা কি সেটা দেখাই দিব। দেন মিউটা হচ্ছে কি? ঘর্ষণ গুণাঙ্ক। তো এই মিউ আবার দুই ধরনের হয়, মিউ এস, মিউ কে। এইটা রিলেটেড একটা ম্যাথ করাবো, একটা পারফেক্ট ম্যাথ, যেটা দিয়ে ঘর্ষণ বলের এ টু জেড কভার করবে। ওই ম্যাথটা হলে ঘর্ষণ বলের বেসিক নিয়ে আজকের পরে জীবনও কোনোদিন কোশ্চেন আসবে না। ওই ম্যাথটা প্রপারলি করতে পারলে 5টা কোশ্চেন সম্বলিত একটা ম্যাথ আমরা করব, তখন আমরা এই ঘর্ষণ গুণাঙ্কেরও বেসিক শিখে ফেলতে পারবো। দেখ ওইটার আঙ্গিকে আমি, আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকলে আমি হচ্ছে অ্যাডমিশনে বইগুলো নিয়ে আসলে ওইখান থেকে হচ্ছে দেখাবো যে ঘর্ষণের এই বেসিকের উপর দিয়ে 2টা কোশ্চেন আসছিল একদম। যে বেসিক পারবে না সে নরমাল যতই ঘর্ষণ বল শিখে ফেলুক সে পারবে না। ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকবো। সো এতটুকু বুঝা ফেলো, মিউ এর পরিচয় আসবে, বাট আপাতত দৃষ্টিতে বাদ দাও। তো সেখানে লেখো, গ্রাফ লেখো, যে গ্রাফটা হচ্ছে প্রযুক্ত বল ও কার্যকরী বলের, প্রযুক্ত বল, আচ্ছা সরি, প্রযুক্ত বল ও ঘর্ষণ বলের মধ্যে সম্পর্ক। প্রযুক্ত বল ও ঘর্ষণ বলের মধ্যে সম্পর্ক, গ্রাফটা আঁকবো এখন একটা। তো তার জন্য একটা চিত্র লাগবে, চিত্রটা আঁকি। এর ভর হচ্ছে m কেজি, ঠিক আছে? এ হচ্ছে ভূমি, ভূমির উপর একটা ইট রাখা হয়েছে। খেয়াল করো ভালো করে, প্রযুক্ত বল মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আমি আগে থেকে লিখে দেই যে আমি এএফ দিয়ে বুঝাবো। এএফ মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে হচ্ছে প্রযুক্ত বল। আমি প্রযুক্ত বল বাংলাতে লিখবো না, এএফ দিয়ে লিখবো পরে। আর এফ এফ লেখা লাগো, এটা হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। এগুলোকে আগেই সাইডে লিখে নাও। এগুলোর উপর দেখাই এখন হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকবো। চলো গ্রাফটা আঁকি। গ্রাফের এইখানে দেখো আমরা লিখতেছি হচ্ছে এফ এফ, ফ্রিকশন ফোর্স, আর এখানে আঁকতেছি হচ্ছে, সরি এফ এফ না, এফ দি অ্যাপ্লাইড ফোর্স, আর এখানে হচ্ছে ফ্রিকশন ফোর্স। ওই যে বললাম না একটা পারফেক্ট ম্যাথ করব, ওই ম্যাথ করতে গেলে এই গ্রাফটা আমাদের মাস্ট জানা লাগবে। তাহলে বেসিক জেনে ফেলবো। এএফ মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর এফএফ মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স। সো এখন আমরা গ্রাফটা আঁকবো এইটার প্রেক্ষাপটে। দেখো খেয়াল করো যে তোমার সামনে ধরো একটা বই আছে, তুমি এখনই প্র্যাকটিস করতে থাকো। বইয়ে একটু ফোর্স অ্যাপ্লাই করো, এমন ভাবে অ্যাপ্লাই করো যাতে সে গতিশীল না হয়, এমন ভাবে অ্যাপ্লাই করো যাতে সে গতিশীল না হয়। তো একটা জিনিস দেখো, আমরা ভালো করে আঁকি, খেয়াল করো এর ওজন কিন্তু অবশ্যই mg নিচের দিকে কাজ করতেছে। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে তোমার বই, তো তুমি বইকে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, ধরো এটা হচ্ছে এএফ, তুমি একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করছো, হ্যাঁ, কিন্তু সে গতিশীল হচ্ছে না। এখন খেয়াল করো এমজি তো নিচে রাখতেছে, এমজি নিচে, তাহলে এএফ কে বাধা অবশ্যই কেউ বিপরীত লাইন থেকে কেউ দিতে হবে, কারণ এমজি অবশ্যই এএফ কে বাধা দিতেছে না। তাহলে অবশ্যই বোঝা গেল যে তাদের এই ঘর্ষণের তলে একটা কি করতেছে, বিপরীত দিকে একটা ফোর্স কাজ করতেছে। এখন খেয়াল করো, তুমি বল প্রয়োগ করছো, বস্তুটা গতিশীল না, বস্তুটা গতিশীল হয় না, তো বইটা গতিশীল হয় না। তাহলে তুমি যত বল প্রয়োগ করছো, এই ঘর্ষণ বল সেম পরিমাণ বল প্রয়োগ করছে। যদি ঘর্ষণ বল বেশি করতো তাহলে কিন্তু অবশ্যই এটা পিছনের দিকে গতিশীল হয়ে যেত, দেখো চিত্র অনুযায়ী। তাহলে এইখান থেকে আসলে দেখা গেছে যে তুমি যদি অ্যাপ্লাইড ফোর্স যতটুকু দিবা, সেই অনুযায়ী গেছে যে তোমার ফ্রিকশন ফোর্সটা একবারে সেম আসবে। তারপর অ্যাপ্লাইড ফোর্স বাড়াও, তাহলে দেখবো যে ফ্রিকশন ফোর্সটা একবারে সেম আসতেছে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই গ্রাফটা যদি আঁকো একেবারে গতিশীল হওয়ার আগ পর্যন্ত, তুমি যদি একে বড় করো তাও গতিশীল হয় নাই, তখন অটোমেটিক্যালি কিন্তু এফ এফটাও কি হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে।
এফএফটা বড় হয়ে যেতেছে, তুমি যদি এটা আরো বড় করো এটা আরো বড় হয়ে যেতেছে, কিন্তু এখনো গতিশীল হয়নি। তো গতিশীল কখন হবে? যদি একেবারে তো ওইটাতে যাইতেছে ওটা পরে। তো তার মানে গ্রাফটা আসলে এরকম আসবে, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স যতটুকু, ফ্রিকশন ফোর্স ততটুকু, অ্যাপ্লাইড ফোর্স যতটুকু, ফ্রিকশন ফোর্স ততটুকু। ঠিক আছে? সো কথা হলো তাহলে ভাই আজীবনই আমি যতই বড় করি তাহলে এটা গতিশীল হবে না? হবে। তো গতিশীলটা যখন হয়, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো কি করতেছে। সো একটা পর্যায়ে যায় এসে গতিশীল শুরু হয়ে যায়। তো যখনই গতিশীল শুরু হয়ে যায়, তো তখন যে ফোর্সটা দিতেছো, ভালো করে খেয়াল করো, মানে এর চেয়ে বেশি দিলেই সে গতিশীল হয়ে যাবে, এর চেয়ে বেশি দিলেই সে গতিশীল হয়ে যাবে। পয়েন্টটা বুঝে, এই যে অ্যাপ্লাইড ফোর্সের চেয়ে বেশি দিলে সে গতিশীল হয়ে যাবে। তো তখন যে ঘর্ষণ বলটা পাইতেছো, এইটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। এই পয়েন্টটা স্পেশাল নাম থেকে তোমার এই যে এফ এফ এর একটা নাম দেই, সেটাকে আমরা নাম দিয়ে হচ্ছে লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ যেই ফোর্সটা পর্যন্ত বস্তুটা কি হইতেছে না, গতিশীল হইতেছে না, ওই পর্যন্ত সমান মানের লিমিটিং ফ্রিকশনটা কাজ করতে থাকে। তার মানে লিমিটিং ফ্রিকশন তুমি কম মানের যত ফোর্স দাও সে গতিশীল হবে না। দেন যখন এটাকে বাড়াবা তখন সে গতিশীল হয়ে যাবে। কিন্তু গতিশীল হইলে তাহলে তখন ফ্রিকশন ফোর্সটা কত আসবে? ভালো করে খেয়াল করো, তখন ফ্রিকশন ফোর্সটা দেখা গেছে আগের পয়েন্ট থেকে সে কিছু দূর নেমে যাবে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স কমে গেল। কমে যাওয়ার পর এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে যাইতেছে। তার মানে ভালো করে খেয়াল করো, তুমি যে বল প্রয়োগ করতেছো সে গতিশীল হইতেছে না। যখনই গতিশীল হইতেছে তখনই আবার কি কাজ করতেছিল? লিমিটিং, মানে লিমিটেড ফ্রিকশন যে পয়েন্টে ভেঙে গেছে তখনই গতিশীল হওয়া শুরু করলো। তখন ওই গতিশীল অবস্থায় যে কি কাজ করতেছিল, ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছিল। দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট। সো এইখান থেকে একটা জিনিস দেখতে পারলাম যে গতিশীল অবস্থায় ঘর্ষণ বল স্থিতিশীল অবস্থায় ঘর্ষণ বলের চেয়ে কম কাজ করে। অর্থাৎ স্থিতিশীলে দেখো হাইস্ট পয়েন্ট কিন্তু এই পয়েন্টে গেছিল, দেখো একটু উপরে এই যে পয়েন্টটা, কিন্তু যখন গতিশীল হয়ে গেল একটু নিচে নেমে গেল। সো এইটাই দেখবা যে তোমরা পড়ছিলা যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান অবশ্যই গতি ঘর্ষণ গুণাঙ্কের থেকে কি আসবে? কম আসবে। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক যে আমরা পড়ছিলাম একটু আগে, এটা আমরা আরো ডিটেলস পড়বো। তো এই যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ পড়ছিলাম, তো একটা ছিল স্থির অবস্থায় মিউ এস, আর একটা হচ্ছে গতিশীল অবস্থায় মিউ কে। সো দেখবা যে একটা এমসিকিউ আসে কে বড়। তো দেখা গেছে যে মিউ এস অলওয়েজ অলওয়েজ মিউ কে থেকে বড় আসে। কোশ্চেনে যদি মিউ কে বড় দেয় তার মানে বুঝতে পারবা কোশ্চেনটা ভুল করছে। মিউ এস সবসময় মিউ কে থেকে বড়, কারণ গ্রাফটা এরকম। কারণ এটার আমরা বেসিক লজিক এটা দিছিলাম যে গতিশীল হওয়ার আগ পর্যন্ত ইলেকট্রিক বন্ড গুলা যেরকম স্টেবল থাকে, যদি গতিশীল হয়ে যায় একবার, ওই বন্ড গুলা শুধু একবার তৈরি হয়, ভাঙে, আবার তৈরি হয়, মানে এই লুপে থাকা অবস্থায় ওই বন্ড গুলা এত পরিমাণ শক্তিশালী হইতে পারে না স্থির অবস্থায় যেরকম থাকে। তো এইটা থেকে একটা জিনিস ব্যাখ্যা করা যায়, মিউ এস গ্রেটার দেন মিউ কে। সবসময় মিউ এসটা অবশ্যই মিউ কে থেকে কি আসবে? বড় আসবে। আচ্ছা গ্রেটার দেন দুইবার না দাও, একবার দিলেও হবে, সমস্যা নেই। কিন্তু একটু মাথায় রাখবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে বেশি। ভাইয়া, হ্যাঁ মিউ বলো। এস আর মিউকের পরে কিছু লিখে না, দেখা যায় না। আহ, আচ্ছা ওইটা শুধু লেখা হয়েছে যে মিউ এস গ্রেটার দেন মিউ কে, যে মিউ এস গ্রেটার দেন মিউ কে। ঠিক আছে? সো এটার জন্য এই গ্রাফটা এখন লজিক্যালি বোঝা গেল যে স্থিতিশীল অবস্থায় যেরকম থাকতেছে গতিশীল অবস্থায় একটু কমে যায়। ঠিক আছে? তো গতিশীল অবস্থায় একটু অবশ্যই কি হয়ে যায়? মিউ কে এটা কমে যায়, তার ফলে স্থিতি ঘর্ষণের মান অবশ্যই গতি ঘর্ষণের চেয়ে বেশি থাকে। এটা বললে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই কারণে, একটা জিনিস খেয়াল করো তো, যখনই গতিশীল হয়ে গেল এই যে সবুজ লাইনটা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিতেছে। অর্থাৎ গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মানটা চেঞ্জ হয় নাই, কিন্তু স্থির হওয়ার আগ পর্যন্ত দেখো যখন তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো না তখন ঘর্ষণ বলের মান কত? কেউ একজন বলো তো, যখন তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো না ঘর্ষণ বলের মান কত? মহিউদ্দিন বলো, রাজিম বলো। জিরো। হ্যাঁ জিরো। কিভাবে বুঝলা জিরো? গ্রাফ থেকে তো বুঝছোই, বাট বাস্তবে কিভাবে বুঝলা বলো জিরো কিভাবে?
ভাইয়া ওই যে ওই পাশের চিত্রটা দেখে বুঝলাম, কারণ মানে ফোর্স প্রয়োগ করতেছে, আবার ওইটার তো বিপরীত দিক থেকেও হচ্ছে একটা এক্স্যাক্টলি, অর্থাৎ আসতেছে। এইটা জিরো হলে এইটা যদি জিরো না হয় তাহলে তো ঘর্ষণ বলের কারণে অটোমেটিক্যালি গতিশীল হতে থাকবে, কিন্তু বাস্তবে এটা হয় না। তুমি বরং গতিশীল করতে গেলে ঘর্ষণ বল বাধা দেয়। তাহলে এইখান থেকে আসলে দেখা গেল যে আসলে স্থির থাকা অবস্থায় ঘর্ষণ বলের মানটা বারবার কি হইতেছে, চেঞ্জ হইতেছে। ঘর্ষণ বলের মানটা কি হইতেছে, বারবার চেঞ্জ হইতেছে। তো এইখান থেকে আসলে একটা জিনিস এটা শিখতে পারলাম, ভালো করে খেয়াল করো, যে আমরা তাহলে ভাই ঘর্ষণ বল কিভাবে জানি বের করবো। একটা ইকুয়েশন শিখলাম, এফ ইকুয়াল টু হচ্ছে মিউ আর, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। সো যদি স্থিতিশীল হয় আমরা লিখবো এফ ইকুয়াল টু মিউ এস আর। হ্যাঁ, মিউ এস তো একটা ফিক্সড ভ্যালু। তাহলে ভাই এফ এস মানে স্ট্যাটিক, মানে স্থির থাকা অবস্থায় ঘর্ষণ বলের মানটাও কনস্ট্যান্ট বলা হইতেছে। আবার এফ কে ইকুয়াল টু যদি মিউ কে ইনটু আর লিখি, মানে এটা হচ্ছে স্থিতিশীল অবস্থায়, আর এটা হচ্ছে গতিশীল অবস্থায়। তাহলে ভাই দুইটার ক্ষেত্রে আর তো চেঞ্জ করতেছি না, আবার মিউ বলতেছেন যে ভাই কনস্ট্যান্ট। সো মিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ এস এফ কে এই দুটো তো কনস্ট্যান্ট হওয়ার কথা। তার মানে এফ এস এর ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু থাকবে, এফ কে এর ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু থাকবে। বাট আমাদের মধ্যে দেখো তো, যখন আমি জিরো দিতেছি সে জিরো, যখন ওয়ান দিতেছি তখন ওয়ান, যখন টু দিতেছি তখন টু, অর্থাৎ এফ এস এর ভ্যালুটা বারবার চেঞ্জ হইতেছে। তাহলে ভাই এই মিএসটা কি বুঝাইছে আমরা অ্যাকচুয়ালি বুঝলাম না। তাহলে এই যে কনস্ট্যান্ট বলতেছেন মিউসটা, এটা কোন কনস্ট্যান্ট? সো এইখানে আমাদের বই এই জিনিসটা ক্লিয়ার করে নাই প্রপারলি। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ারটা হচ্ছে এরকম, যে স্থিতি ঘর্ষণ বলটা পরিবর্তনশীল, গতি ঘর্ষণ বলটা ফিক্সড। আবারও লিখি, তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো এখন মুছে দিতে পারি। ঠিক আছে, এগুলো নিচে নিচে লিখো তোমরা, যে আসলে এফ এস কমা হচ্ছে মিউ এস, এটা হচ্ছে ভেরিয়েবল। এফ কে কমা মিউ কে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই পার্থক্যটা আমাদের দেয় না। এফ এস মিউ এস ভেরিয়েবল, ভেরিয়েবল মানে চেঞ্জ হতে পারে। এফ কে মিউ কে কনস্ট্যান্ট, কখনোই চেঞ্জ হতে পারে না। সো দেন আরেকটা প্রবলেম ভাইয়া, আমরা তো দেখছি এফ এস মিউ এস এগুলো তো কনস্ট্যান্ট আকারে আমাদের বইয়ে লেখা। আসলে আমাদের বইয়ে এই সবগুলাকে বাদ দিয়ে লিমিটিং ফ্রিকশনটাকে ধরে নিছে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশনটা কিন্তু কনস্ট্যান্ট। তখন যে মিউ কাজ করবে ঘর্ষণ গুণাঙ্ক সেটাও কনস্ট্যান্ট। তার মানে কখনো যদি এফ এস মিউ এস আমাদের বইয়ে, মানে কখনো না, আমাদের বইয়ে সব সময় যখনই একে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়েছে, তাহলে এটা আসলে মূলত কোন কেসে, লিমিটিং কেসটাকেই প্রকাশ করা হয়। তার মানে আমি যদি তোমাকে মিউ এস দেই আর তুমি যদি এফ এস বের করো, কিভাবে বের করবা? এফ এস ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু আর, আরটা দেয়া মিউ এসটা হচ্ছে আমি দিলাম। তার মানে আমি যখন দিচ্ছি তোমাকে আসলে এই পুরা রেঞ্জের মধ্যে অনেকটাই ছিল, কিন্তু আমি জাস্ট তোমাকে লিমিটিং ফ্রিকশনটা দিতেছি। অর্থাৎ লিমিটিং কেসটার সাথে তার আগের কেসগুলো আমরা মিলাই ফেলি, আমাদের বইগুলোতে মিলাই ফেলছে। আমাদের বইগুলোতে বলে দিছি যে আগের পড়াগুলো জানার দরকার নাই, শুধুমাত্র এতটুকু জানো যে এটা হচ্ছে লিমিটিং কেসের সময় একটা ঘর্ষণ বল কাজ করে। তো ওইটা মাথায় রাখে, ওইটা মাথায় রেখা তোমাদের ভাবে যে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, কিন্তু আমি তোমাদের বলে দিলাম এফ এস মিউ এস ভেরিয়েবল, অর্থাৎ এটা চেঞ্জ চেঞ্জ হতে পারে। এফ কে মিউ কে কনস্ট্যান্ট, কিন্তু যখন এফ এস মিউ এস কনস্ট্যান্ট বলতেছি পার্টিকুলার কেসে, সেটা হচ্ছে লিমিটিং কেসটাতে বলতে হইতেছে। তাহলে আমাদের কোশ্চেনে যদি এফ এস আর মিউ এস বা মিউ এস দেখা থাকে, তার মানে হচ্ছে সে লিমিটিং ফ্রিকশনটার কথাই বলা আছে। এর আগের যে স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ আরো যে স্থিতি ঘর্ষণ ছিল, সেগুলোর একটাকেও রেফার করা হয়নি। তো এইটুকু পার্থক্য তোমাদের থাকলে অনেক কিছু ইজিয়ার হবে। আশা করি আমরা হচ্ছে ম্যাথের জন্য এখন প্রস্তুত। একটা ম্যাথ করব, তারপর ছুটি। ওই যে বললাম যে একটা ম্যাথে সবগুলা মানে প্রপারলি রিলেশনের এ টু জেড মাথায় চলে আসবে। তো আমি মনে হয় না এটা মুছবো, আমি হচ্ছে জাস্ট ইয়ে করবো আর কি, ডান পাশের গুলো মুছে দিব। তো তোমরা চাইলে একটু তুলে নাও, যে ভালো করে দরকার হলে বাংলা ভাষায় লিখবা যে এফএস মিউএস যখন একটা ফিক্সড ভ্যালু দেওয়া হয়, সে আসলে লিমিটিং কেসটাকে রেফার করছে, এর আগের কোনো কেসটাকে রেফার করে নাই। সো এই গ্রাফটা জানলে দেখো এখন ঘর্ষণ বল রিলেটেড আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি দেখছো আমি কিন্তু প্রয়োজনের প্রেক্ষাপটে
তোমার আমাদের বইগুলাতে যে যে টপিক স্কিপ করছে আমি সেগুলোরও তোমাদের লজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিই। তো লজিক্যাল ব্যাখ্যা দিয়ে দেওয়ার কারণে কিন্তু তোমাদের আশা করি মানে পরের টপিক গুলা যে কিভাবে পরিবর্তন হয়ে গেল এই বিষয়গুলো একদম ইজিলি মাথায় যাবে। তাহলে এখন আমরা হচ্ছে একটা লেখো, শুধু ম্যাথ লাগবা না, ম্যাথটা লিখবা হচ্ছে পারফেক্ট ম্যাথ লিখবা, শুধু ম্যাথ লিখবা না, পারফেক্ট ম্যাথ লিখবা। লিমিটিং কেস, স্থিতিঘর্ষণ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, অনেক কিছু বলা হয়েছে। তাহলে এখন আমাদের পারফেক্ট ম্যাথটার কথা চলে যাই আমরা। পারফেক্ট ম্যাথে যেহেতু ঘর্ষণ বল লাগবে, একটা ব্লক আঁকো। ওকে, সো ব্লক আঁকার পর বলে দিলাম এটা হচ্ছে 5 কেজি, 5 কেজি বলা আছে। দেন হচ্ছে দেখো মিউ এস ইকুয়াল টু হচ্ছে 0.2 দিলাম, মিউ কে ইকুয়াল টু হচ্ছে 0.3 দিলাম। দেন হচ্ছে জি এর মান আমাদের সুবিধার ভাইয়া জন্য আমরা দেখা বলে যায় না দিলাম ওয়েবসাইটে, 10 কেজি। হ্যাঁ বলো তো। দেখা আচ্ছা যায় দেখা, না ওয়েবসাইটটাতে। দাঁড়াও একটু চেঞ্জ করি। হ্যাঁ হয়ে গেল। ওকে জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, তো আমার কোশ্চেন শুরু হয়ে যাক। তোমরা সলিউশন পরে করবা, আগে আমি কোশ্চেন গুলো সাজাই নি, কোশ্চেন গুলো সাজাই নি এরপরে বলি যে আমরা হচ্ছে 1 নিউটন অ্যাপ্লাই করব, সেকেন্ড হচ্ছে 2 নিউটন যখন অ্যাপ্লাই করব, মানে এক এক সময় এক একটা জিনিস অ্যাপ্লাই করতেছি। তারপর হচ্ছে 10 নিউটন, 4 হচ্ছে 12 নিউটন, 5 হচ্ছে 13 নিউটন। তার মানে 5 ক্ষেত্রে 5টা ফোর্স অ্যাপ্লাই করলাম। কোশ্চেন হচ্ছে এই সবগুলা কেসেই ঘর্ষণ বল কত। এখন কোশ্চেনটা দেখার পর তোলার পর সলিউশনে যাবা না, সলিউশনে যাওয়ার আগে আমাকে বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা এই কোশ্চেনটা নিয়ে। মানে 1 নিউটন বল প্রয়োগ করলাম, তখন ঘর্ষণ বল কত। অবশ্যই বলটা হচ্ছে এইভাবে প্রয়োগ করতেছি, আবার বলে দিতেছি এগুলো সব হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সটা বাঁকা ভাবে প্রয়োগ করলাম। এখন কোশ্চেন দেখে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখি তো। কই কেউ বলো কিছু। শান্তা, অনন্যা, বলো কোনো প্রবলেম আছে কিনা। যে তোমাদের এতক্ষণ ধরে বুঝাইলাম যে গ্রাফটা আইকা দেখাইলাম, যে স্থিরটাকে বড় দেখাইছি, গতিরটার সময় একটু নামাইলাম, সেখান থেকে আবার লেখাও দিলাম যে মিউ এস গ্রেটার দেন মিউ কে। তা আমি দিলাম 0.2, 0.3, 0.3 কি 0.2 থেকে বড় না? তাহলে এটা ভুল, এটা বুঝো না কেন? এটা হবে 0.15। সো 1 নিউটন 2, 10, 12, 13 নিউটন ঘর্ষণ বল কত? সো এটার জন্য তুমি গ্রাফের সহায়তা নিতে পারো। গ্রাফ থেকে একটা জিনিস দেখলাম যে গ্রাফে যে লিমিটিং ফ্রিকশনের আগে সবগুলো হচ্ছে ভেরিয়েবল। তার মানে তুমি লিমিটিং ফ্রিকশনের সময় যে অ্যাপ্লাইড ফোর্স দিবা তার চেয়ে যদি কম ফোর্স দাও, তাহলে এটা অলওয়েজ কি আসবে? অলওয়েজ ওইটাই ঘর্ষণ বল হয়ে যাবে। যেটাই অ্যাপ্লাইড ফোর্স সেটাই ঘর্ষণ বল, আমাদের গ্রাফ সেটা বললে। তাহলে আমাদের আসলে এইটা সলিউশন করার আগে আমাকে লিমিটিং ফ্রিকশনটা বের করতে হবে। লিমিটিং ফ্রিকশনটা আগে বের না করলে এইটার একটাও কি করা যাবে না, সলভ করা যাবে না। তাহলে এইখান থেকে যদি এখন তুমি কি করতে যাও, সলিউশন করতে যাও, আমরা যদি সলিউশন এন করার আগে আসলে আমাদের যেটা বের করে নিতে হবে এফএস টা বের করে নিতে হবে। তো আমাদের বলছিলাম যে যদি মিউএস আর মিউকে দেয়া থাকে, মিউএস টা অবশ্যই লিমিটিং কেসেরটা দেয়া, মিউএস টা অবশ্যই লিমিটিং কেসেরটা দেয়া। তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করব এফএস ইকুয়াল টু মিউএস ইনটু আর। আরটা কি? উলম্ব প্রতিক্রিয়া। উলম্ব প্রতিক্রিয়া কি আসবে? যে দেখো এইটা ডাব্লিউ পরিমাণ ওজন কাজ করে, তাহলে উলম্ব প্রতিক্রিয়া আসবে আর। সো এই শর্তে আর্টিকুলার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আর। তাহলে আসলে এখানে আমরা চাইলে লিখতে পারি মিউ এস ইন্টু ডাব্লিউ আর এর জায়গায়। তাহলে এখন বলতো 0.2, মিউ এস এর মান দেওয়া আছে হচ্ছে, সরি ডাব্লিউ এর মান কত দেওয়া হবে? 5 ইন্টু 10, 50 ইন্টু 0.2 মানে কত? 2/10, 5 10। তার মানে এফএস এর মান হচ্ছে 10 নিউটন।
এফএস এর মান কত 10 নিউটন। তার মানে এই লিমিটিং ফোর্সের আগে যাই অ্যাপ্লাইড ফোর্স তাইটাই ফ্রিকশন ফোর্স। তাহলে সেই সলিউশন থেকে আসলে বলা যায় 1 নাম্বার কেসে 1 নিউটন যেহেতু অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ফ্রিকশন ফোর্স কত 1 নিউটন, কারণ 10 নিউটন চেয়ে ছোট। তারপর 2 নাম্বার কেসে বলো ফ্রিকশন ফোর্স যেহেতু অ্যাজ এফএস ভাই কি, দেখা যায় না নিচে। আচ্ছা তাহলে এটা মুছে দিই এখন। দেখো আমরা এটা পেয়ে গেছি যে এফএস হচ্ছে 10 নিউটন, তাহলে একে কি দেয়া আছে বলতো অ্যাপ্লাইড ফোর্স এগুলো হচ্ছে 1 নিউটন, যেটা হচ্ছে এফএস এর থেকে ছোট। তো আমরা এটা শিখছিলাম যে লিমিটিং এর আগে যতগুলা কিছু যাই অ্যাপ্লাই করবা তাই হচ্ছে ফ্রিকশন, কারণ এটা গতিশীল হইতেছে না, তার মানে ফ্রিকশনটা ওই পরিমাণই বাধা দিতেছে, নাহলে তো গতিশীল হয়ে যেত। তাহলে সেইখান থেকে ফ্রিকশন যদি এফএসও বের করো, স্ট্যাটিক বলছিলাম না যে লিমিটিং এর আগের গুলো স্ট্যাটিক, এর জন্য এফএস, তাহলে এটার মানও কত দাঁড়াবে 1 নিউটন। সেকেন্ড কেসে বলতো এএফ ইকুয়াল টু কত 2 নিউটন, এটা যেহেতু এফএস এর থেকে ছোট তাহলে অবশ্যই এফএস ইকুয়াল টু কত 2 নিউটন, ফ্রিকশন কত 2 নিউটন। থার্ডে যদি আসো এএফ দেখো 10 নিউটন, যেটা আসলে কার সমান এফএস এর সমান, তো সুতরাং এফএস কত দাঁড়াবে 10 নিউটন। এরপরে দেখো 12 আর হচ্ছে 13, 12 আর 13 মানে হচ্ছে এটা লিমিটিং কেসকে ব্রেক করে ফেলছে, আর লিমিটিং কেসকে যদি ব্রেক করে ফেলে তখন ঘর্ষণ বলের মান বলছিলাম যে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো তার মানে এই 4 এর ক্ষেত্রে যেটা বের হবে সেটা হচ্ছে দেখো 4 এর ক্ষেত্রে কত বের হবে, যদি কাইনেটিকটা নেই আমরা আগে হচ্ছে যেহেতু স্ট্যাটিকের উপরে চলে গেছে, তাহলে স্ট্যাটিকে যাওয়ার পরে দেখো আমাদের আসলে বের করতে হবে এফকে। এফকে মানে হচ্ছে মিউ কে ইনটু আর, তো যেটা লেখা যায় মিউ কে ইনটু ডাব্লিউ। তো ডাব্লিউ তাহলে মিউ কে যেটা হচ্ছে 0.15 আর ডাব্লিউ হচ্ছে 5 ইনটু 10, এটার মান হচ্ছে 7.5 নিউটন। তার মানে 4 আর 5 এর ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত দাঁড়াবে বলতো, যেহেতু এটা লিমিটিং ক্রেস ব্রেক করছে, তার মানে গতিশীল অবস্থায় কিন্তু যত বড়ই নিউটন বল প্রয়োগ করে অ্যাপ্লাইড ফোর্স সেটার উপর কিন্তু ঘর্ষণ বল ডিপেন্ড করে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সেটার মান আমরা বের করে ফেললাম হচ্ছে 7.5 নিউটন, অর্থাৎ 4 আর 5 এই দুইটার সময়ই ঘর্ষণ বল হচ্ছে 7.5 নিউটন। সেই হচ্ছে অ্যান্সার। আর 1 আর 2 এটার সময় 1ই হচ্ছে ঘর্ষণ বল, 2ই হচ্ছে ঘর্ষণ বল, 10 এর সময় 10ই হচ্ছে ঘর্ষণ বল। আর 12 আর 13 যেহেতু বেশি 7.5 এর চেয়ে বেশি হয়ে গেছে, সো এটা একটা ফিক্সড ভ্যালু, সেই ফিক্সড ভ্যালুটা বের করতে হবে এটা দিয়ে। তার মানে এটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ডেন্ট না, রাইট? সো এই ম্যাথটা যদি না বুঝো বাসায় যে আরো 2বার দেখো, বাট এইটা বুঝে ফেলতে পারলে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ সব কেস A to Z কভার হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে আজকে কি বার, তাহলে শনিবার দিন, কালকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের উপর 10টা সৃজনশীল দেখবো, দেন এই চ্যাপ্টার বিদায় দিয়ে দিব। করা যায়। তো 12 আর 13 দুইটার জন্য কিন্তু অ্যান্সার হচ্ছে 7.5, কারণ এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে অতিক্রান্ত করে ফেলছে, কারণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান বের করছিলাম হচ্ছে 10 নিউটন, এগুলো আছে 12 আর 13 বেশি, তাহলে গতি ঘর্ষণের মান অবশ্যই স্থিতির থেকে কম, কম দেয় দেখো 7.5 অবশ্যই 10 এর থেকে কম। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি মনে করি না থাকা উচিত। তাহলে এই ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর কি ঘর্ষণের বেসিকের জন্য। আমরা নেক্সট দিন এই চ্যাপ্টার কমপ্লিট করব, দেন দেখি সেকেন্ড পার্ট ধরবো। আমার অনেক ইচ্ছা ছিল নিউটনের বলবিদ্যা ভালো করে পড়ার। আশা করি যদি তোমরা বাসায় নিজেরা প্রচুর ম্যাথ প্র্যাকটিস করো তাহলে এর চেয়ে পারফেক্ট চ্যাপ্টার আর হইতে পারে না ফিজিক্সের বেসিক্সের জন্য। এই চ্যাপ্টারটার জন্য বলতেছি না, ফিজিক্সের বেসিক্সের জন্য কিভাবে কাজ করে, কত সুন্দরভাবে চিন্তা করা যায়, নিউটনের জিনিসগুলো কত সুন্দর, সবকিছুই আমরা ডিটেইলস আলোচনা করছি। আমি চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, এখন বাকিটুকু তোমাদের ম্যাথ করে পারতে হবে। এখন অনেকে বলবে এত সুন্দর জিনিস মনে থাকে ঠিকই কিন্তু ম্যাথ পারি না, তাহলে আসলে মনে থাকে লাভ নেই। তোমাকে অবশ্যই ম্যাথের দিকেও আগাইতে হবে। ম্যাথ কিভাবে করা যায় প্রত্যেকটা জিনিসে আলোচনা করা হয়েছে। তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।